প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করছো। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম দ্বিতীয় অধ্যায়ের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে। আজকে আমি আলোচনা করব লর্ড কর্নওয়ালিসকে। তো আজকের আলোচ্য বিষয় লর্ড কর্নওয়ালিসের ভূমি সংস্কার এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুণ। তো লর্ড কর্নওয়ালিস যখন ক্ষমতা গ্রহণ করেন তখন কোম্পানির এক দুঃসময়ে তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। কিন্তু এই কর্নওয়ালিস কিন্তু 1786 খ্রিস্টাব্দের স্বাধীনতা অর্থাৎ আমেরিকার স্বাধীনতা যুদ্ধের একজন সেনাপতি ছিলেন। তিনি উপমহাদেশে যখন গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে আসেন তখন তিনি ক্ষমতা গ্রহণ করেই কিন্তু তিনি সংস্কার করেন, অর্থাৎ শাসন সংস্কার তিনি করেন। তার এই শাসন সংস্কারটি কিন্তু 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন, তারপরে তিনি করেছিলেন বিচার বিভাগীয় সংস্কার, তারপরে করেছিলেন বাণিজ্য সংস্কার এবং ভূমি সংস্কার। তো আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কর্নওয়ালিসের ভূমি সংস্কার। তো কর্নওয়ালিস ভূমি সংস্কার করতে গিয়ে কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। তো আসলে চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিসের শাসনামলের এক উল্লেখযোগ্য ঘটনা। তিনি এ ব্যবস্থা অর্থাৎ তিনি এই চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তন করলেও কিন্তু উদ্ভাবক ছিলেন না। অর্থাৎ ডাইরেক্টর সভার কর্নওয়ালিসকে 10 বছরের জন্য জমিদারদের সাথে রাজস্ব নির্ধারণের পরামর্শ দিয়েছিলেন। কর্নওয়ালিস যখন এদেশে অর্থাৎ উপমহাদেশে আসেন, অর্থাৎ উপমহাদেশের শাসনভার গ্রহণ করেন, তখন কিন্তু ভূমি রাজস্ব ব্যবস্থার নানারূপ দুর্নীতি এবং বিশৃঙ্খলা ছিল। অর্থাৎ হেস্টিংস কিন্তু 5 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। তবে এই 5 শালা বন্দোবস্ত থেকে 10 শালা এবং চিরস্থায়ী বন্দোবস্ত যে প্রবর্তন করলেন সেটাই আমরা আলোচনা করব। তো এখন যে এই যে 5 শালা বন্দোবস্ত হেস্টিংস করেছিলেন, সেখানে আসলে তার এই ব্যবস্থা দেখা যাচ্ছে যে যে ব্যক্তি সর্বোচ্চ হারে খাজনা দিতে রাজি হতো কর্নওয়ালিস অর্থাৎ কোম্পানি তাকে 5 বছরের জন্য বন্দোবস্ত দিত। অর্থাৎ ওয়ারেন হেস্টিংস এখানে 5 শালা বন্দোবস্তের কথা আমরা আলোচনা করছি। তারপর তাহলে কি হতো, প্রথম সেটা হচ্ছে যে এই 5 শালা বন্দোবস্তে যে ব্যক্তি সর্বোচ্চ হারে খাজনা দিতে পারত কোম্পানি, তাকেই 5 বছরের জন্য আর কি জমি বন্দোবস্ত দিত। আবার 2 নম্বর কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে জমিদারগণ অধিক মূল্যে জমি বন্দোবস্ত গ্রহণ করলেও 5 বছরের বেশি তাদের জমিদারিতে শর্ত ছিল না, বিধায় তারা কিন্তু ভূমির উন্নয়নের কোনো প্রচেষ্টা করেননি। তারপরে হচ্ছে জমিদারগণ অর্থাৎ জমিদারদের স্থায়ী শর্ত স্বীকৃত না হওয়ায় জমির উন্নয়নের কোনো তারা চেষ্টা করেননি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে তারা যখন রাজস্ব পরিশোধ করতে পারতো না, তখন তারা নানা উপায়ে অর্থ উপার্জন করতো হচ্ছে জমিদাররা। এভাবে জমিদারদের অত্যাচার কিন্তু বেড়ে গেলে প্রজারা এক সময় জমি চাষ অর্থাৎ জমির মূল্য কমে যেত এবং প্রজারা জমি চাষ করতে অনীহা প্রকাশ করত। এটা আমরা আলোচনা করছি কিন্তু 5 শালা বন্দোবস্ত, ওয়ারেন হেস্টিংসের 5 শালা বন্দোবস্ত। এরপরে দেখা যাচ্ছে যে এই 5 শালা বন্দোবস্ত নিরসনের জন্য হেস্টিংস কিন্তু কী করলো, তখন বাৎসরিক বন্দোবস্ত প্রবর্তন করলেন। কিন্তু এতে আরও কুফল বৃদ্ধি পেতে থাকে। যখন তিনি 5 শালা বন্দোবস্ততে সফলতা অর্জন করতে পারছেন না ওয়ারেন হেস্টিংস, তখন কিন্তু তিনি কী করলেন, আবার বাৎসরিক হারে বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। কিন্তু এতে আরও কুফল বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে সরকার, জমিদার এবং প্রজা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য কিন্তু কর্নওয়ালিস কী করেছিলেন, চিরস্থায়ী বন্দোবস্ত করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তো আমরা আলোচনা করলাম যে 5 শালা বন্দোবস্তটা আসলে কেন 5 শালা বন্দোবস্ত থেকে চিরস্থায়ী বন্দোবস্ততে আসলো। তাহলে ওয়ারেন হেস্টিংসের এই 5 শালা বন্দোবস্ত ফলপ্রসূ না হওয়ার কারণে কর্নওয়ালিস ক্ষমতা হাতে নিয়ে তিনি মনে করলেন যে কোম্পানির অর্থনৈতিক দুরবস্থা কাটতে গেলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা উচিত।
উচিত বলে তিনি একটা পরিকল্পনা করেন। এখন দেখা যাচ্ছে যে আসলে ভূমি রাজস্ব সংস্কার লর্ড কর্নওয়ালিসের একটি গুরুত্বপূর্ণ সংস্কার। তিনি যখন দেখলেন যে হেস্টিংসের এই পাঁচশালা বন্দোবস্ত এবং বাৎসরিক যে ব্যবস্থা, এটা আর কি দেখা যাচ্ছে কুফল পর্যালোচনা করে ভূমি রাজস্ব সংস্কারের গুরুত্ব তিনি অনুধাবন করলেন। কারণ কর্নওয়ালিস নিজেই ছিলেন একজন জমিদার বংশের পুত্র, কাজেই তিনি মনে করেছিলেন যে ইংল্যান্ডের ন্যায় এই উপমহাদেশের তিনি তার অনুকরণে তিনি জমির উন্নয়নে এবং প্রজাদের সুখ দুঃখের সাথে জমিদারদের স্বার্থ স্থায়ীভাবে সংযুক্ত করার চিন্তাভাবনা করেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে যখন জমিতে জমিদারদের স্থায়ী স্বার্থ স্বীকৃত হবে তখন তারা জমির উন্নয়নে গুরুত্ব দিবে এবং প্রজারাও এখানে প্রজাদের মঙ্গলের কথাও চিন্তা করবে এবং কোম্পানির প্রতি অর্থাৎ সরকারের প্রতি অনুগত থেকে তারা খাজনা পরিশোধ করবে। এইটা মনে করেই কিন্তু তিনি এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করার চিন্তাভাবনা করেছিলেন। তো প্রথমে তিনি আসলে লর্ড কর্নওয়ালিস কি করেছিলেন, জেলা কালেক্টরদের নিকট থেকে অর্থাৎ জেলা কালেক্টরদের সাথে আলোচনা করার পর 1700 দেখা যাচ্ছে যে 89 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন, 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। তাহলে 5 শালা থেকে তিনি কি করলেন, 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন এবং তিনি জমিদারদেরকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে তিনি যদি ডাইরেক্টর সভার অনুমতি পান তাহলে তিনি 10 শালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত করবেন। তারপর তিনি দেখা গেল যে 1792 খ্রিস্টাব্দের 19শে সেপ্টেম্বর তিনি ডাইরেক্টর সভার অনুমতি লাভ করেছিলেন এবং 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ তিনি বাংলা, বিহার, উড়িষ্যার 10 শালা বন্দোবস্তকে চিরস্থায়ী ঘোষণা দিয়েছিলেন এবং সেই সাথে তিনি কি করেছিলেন, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা দিয়েছিলেন, দেওয়ার পরে তিনি বাৎসরিক একটা নির্দিষ্ট পরিমাণ খাজনার ভিত্তিতে জমিদারদেরকে জমির স্থায়ী মালিকানা হিসাবে স্বীকৃতি দেন। আর সেই সাথে জমির খাজনা অনাদায়ে দেখা গিয়েছিল যে জমিদারি নিলামে যাওয়ার নীতিও তিনি ঘোষণা দিয়েছিলেন। তাহলে তিনি কি করলেন, তিনি 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানিকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করলেন এবং চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত করার সাথে সাথে তিনি কি করলেন, তিনি নির্দিষ্ট হারে একটা খাজনার পরিমাণ জমিদারকে ধরাই দিলেন এবং তারা যদি এই খাজনা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে না পারত তাহলে সেই জমিদারি নিলামে যাবে। এটাও তিনি, এই নীতিও তিনি ঘোষণা দিয়েছিলেন। তাহলে আমরা আলোচনা করলাম চিরস্থায়ী বন্দোবস্ত কি বা চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝবো। এটা তোমাদের কিন্তু একদিকে আসতে পারে অনুধাবনমূলক প্রশ্ন যে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো। তাহলে আমরা কি করলাম যে ওয়ান হেস্টিংস যে 5 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছিল সেই 5 শালা বন্দোবস্তকে কর্নওয়ালিস প্রথমে 10 শালা বন্দোবস্ত পরিণত করলেন এবং এরপর তিনি এই 10 শালা বন্দোবস্তকে 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ কি করলেন, চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করলেন এবং সেই সাথে তিনি জমিদারদের একটা নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট সময়ে জমির খাজনা পরিশোধ করতে না পারলে সেই জমিদারি নিলামে যাবে, এই নীতিও তিনি প্রবর্তন করেছিলেন। তো আমরা আলোচনা করলাম যে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো এবং ওয়ান হেস্টিংসের যে 5 শালা বন্দোবস্ত এটা কেন ফলপ্রসূ হয়নি। এবার আমরা আলোচনা করব যে চিরস্থায়ী বন্দোবস্তের দোষ এবং গুণ। প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং মন্দ দিক আছে। এখন কর্নওয়ালিস যেহেতু জমিদার পরিবারের পুত্র ছিলেন সেহেতু তিনি মনে করেছিলেন যে ইংল্যান্ডের অনুকরণেই তিনি এদেশের জমিদারদেরও হয়তোবা স্থায়ীভাবে জমিতে দিলে তারা হয়তো জমির উন্নয়নের চেষ্টা করবে। তো প্রতিটা জিনিসের আমি বলছি যে প্রতিটা জিনিসের ভালো এবং মন্দ দিক আছে। তো এই চিরস্থায়ী বন্দোবস্তরও দোষ এবং গুণ ছিল। তো চিরস্থায়ী বন্দোবস্তর আমরা এখন দোষ গুণগুলো আলোচনা করব। তো আসলে আমরা চিরস্থায়ী বন্দোবস্তের প্রথমে আমরা আলোচনা করছি চিরস্থায়ী বন্দোবস্তের যে গুণগুলো ছিল, যে ভালো দিকগুলো ছিল। সে ভালো দিকগুলো আসলে যেমন প্রথমত আসলে জমিতে সরকারি রাজস্ব নির্ধারিত এবং জমিদার ও কৃষকদের শর্ত স্বীকৃত হওয়ায় জমিদার এবং কৃষক উভয়েই মূলধন এবং শ্রম নিয়োগ করলে জমির উৎপাদন বৃদ্ধি পায়, এটা একটা ভালো দিক। তারপরে
এই চিরস্থায়ী বন্দোবস্তর ফলে দেখা যাচ্ছে যে ইংল্যান্ডের ন্যায় বাংলাদেশের একদল জমিদারদের সৃষ্টি হয় এবং তারা হচ্ছে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানির অনুগত থেকে কাজ করে যায়। এটার একটা ভালো গুণ ছিল। আর একটা ভালো গুণ ছিল যে চিরস্থায়ী বন্দোবস্তর ফলে বিত্তশালী জমিদারগণ কী করেছিল, তারা পুষ্করণী খনন করেছিল এবং চিকিৎসালয় এবং বিদ্যালয় স্থাপন করেছিল। আবার তারা কী করেছিল, তারা অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কারণে দেখা গিয়েছিল যে দুর্ভিক্ষজনিত প্রজাদেরকে অর্থাৎ কৃষকদেরকে ঋণ দানেরও ব্যবস্থা গ্রহণ করেছিল। এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের একটি ভালো দিক। তো আমরা আলোচনা করলাম যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে কি কি হয়েছিল, কোন কোন ভালো দিকগুলো ছিল। তো চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে ভালো দিকগুলো ছিল সেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করবো চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুলো। তো আসলে চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস করেছিলেন ঠিকই, কিন্তু আসলে এই চিরস্থায়ী বন্দোবস্তের গুণের থেকে কিন্তু দোষই ছিল বেশি। যেমন প্রথমত যেটা ছিল সেটা হচ্ছে যে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সুষ্ঠু জরিপের মাধ্যমে ভূমি বন্টন না হওয়ায় নিষ্কর জমির বেশি পরিমাণে কিন্তু খাজনা নির্ধারিত হতো, যার ফলে জমির সীমানা নির্ধারিত না হওয়ায় কিন্তু পরবর্তীতে কী হতো, মামলা মোকদ্দমার সৃষ্টি হয়েছিল। তাহলে আমরা কি আলোচনা করলাম, চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুলো। তাহলে দোষগুলো কি, আসলে চিরস্থায়ী বন্দোবস্ত হওয়ার পরে নির্দিষ্টভাবে কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া না হওয়ার কারণে পরবর্তীতে কিন্তু কী হয়েছিল, মামলা মোকদ্দমার সৃষ্টি হয়েছিল। এরপরে চিরস্থায়ী বন্দোবস্তের আরও যে দোষগুলো ছিল, যেমন হচ্ছে যেটা ছিল যে এই ব্যবস্থার ফলে দেখা যাচ্ছে জমিদারদের অবস্থার উন্নতি হলেও কিন্তু প্রজাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। কারণ জমিদারগণ তাদের নায়েব মহসাদের উপর জমিদারির ভার অর্পণ করে তারা বড় বড় শহরে গিয়ে বসবাস করত। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রজাদের উপর অন্যায় অত্যাচারের মাত্রা বেড়ে যেত। তখন কি করলো, এই বেড়ে যেত যাওয়ার কারণে কিন্তু কৃষকরা অর্থাৎ প্রজারাও কিন্তু জমি চাষে অনীহা প্রকাশ করত, অমনোযোগী হয়ে উঠত। সেই জন্য পরবর্তীতে জমিদারদের এই অত্যাচার থেকে প্রজাদেরকে রক্ষা করার জন্য প্রজাস্বত্ব আইন প্রণয়ন করা হয়েছিল। এটা একটা খারাপ দিক। তারপরে ছিল আরও দোষ, যেমন ছিল যে এই ব্যবস্থার আসলে অন্যতম যে ত্রুটিটা ছিল সেটা হচ্ছে যে পরবর্তীতে জমির মূল্য বৃদ্ধি পেলেও কিন্তু সরকারের আয় বৃদ্ধি পায়নি। আর সেই জন্য সরকার কিন্তু এই যে বর্ধিত যে রাজস্ব সেটা থেকে বঞ্চিত হতো। এটাও একটা দোষ ছিল চিরস্থায়ী বন্দোবস্তের। তারপরে আরও কি ছিল যে কর্নওয়ালিস আসলে ইংল্যান্ডের জমিদারদের অনুকূলে ন্যায় কিন্তু এদেশেও জমিদারদের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু জমিদারদের স্থায়ী শর্ত স্বীকৃত না হওয়ার কারণে যে তারা বংশ পরম্পরায় কী হয়ে যায়, অলস হয়ে যায়। জমি হারাবার কোনো ভয় ছিল না, সেই কারণে কিন্তু জমির উন্নয়নে তারা কোনো চেষ্টাও করেনি। অন্যদিকে রায়তদেরও এই অধিকার না থাকার কারণে কিন্তু তারাও এই জমির উন্নয়নে চেষ্টা করেনি। ফলে কি হতো, রাজস্ব নিয়মিত পরিমাণে কি হতো না, উঠতো না, এবং তখন দেখা যাচ্ছে যে খাজনা বাকি পড়ে যেত। এটাও একটা চিরস্থায়ী বন্দোবস্তের গুণ ছিল। তারপরে যে চিরস্থায়ী বন্দোবস্তের যে গুণটা ছিল হচ্ছে জমিদারগণ নিয়মিত কি করতো, খাজনা প্রদান করতে পারতো না। ফলে কি হতো, কোম্পানি কিন্তু ঘাটতির সম্মুখীন হতো। যখন খাজনা নিয়মিত আসতো না তখন কোম্পানি তো ঘাটতির সম্মুখীন হবেই। এর ফলে কি করলো, সূর্যাস্ত আইন করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমিদারদেরকে বকেয়া খাজনা পরিশোধ করতে নির্দেশ দেওয়া হলো। যদি কোনো এই যে সূর্যাস্ত আইনে যদি কোনো জমিদার নির্দিষ্ট সময়ে খাজনা পরিশোধ করতে পারতো না, অর্থাৎ না পারতো, তাহলে কিন্তু সেই জমিদারি কী হলো, বাজেয়াপ্ত করা হতো। এবং এইভাবে দেখা যাচ্ছে যে অর্থাৎ ওই জমিদারি কিন্তু সরকারের খাতে চলে যেত। এইভাবে অনেক জমিদার কিন্তু তাদের জমিদারি হারিয়ে সর্বশান্ত হতো। তাহলে এখানে আরও একটা প্রশ্ন পাওয়া গেল যে সূর্যাস্ত আইন কি। তাহলে সূর্যাস্ত আইনটা কি, যে সূর্যাস্ত আইনটা হচ্ছে যে নির্দিষ্ট সময়ে একটা কোনো জমিদার যদি খাজনা পরিশোধ করতে না পারতো তাহলে সেই জমিদারি কিন্তু বাজেয়াপ্ত করা হতো, অর্থাৎ সেই জমিদারি কিন্তু সরকারের খাতে চলে যেত। এইভাবে কিন্তু অনেক
জমিদার তার জমিদারি হারিয়ে সর্বস্বান্ত হয়েছিল। তারপরে আরও একটি যেটা দোষ ছিল, সেটা আসলে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল মুসলিমরা। কারণ হচ্ছে যে ক্রমে রাজস্ব এবং শাসন কর্তৃক তাদের নিকট থেকে ইংরেজ কালেক্টরদের হাতে চলে যেত। অর্থাৎ শাসন এবং কর্তৃত্ব তাদের না থাকার কারণে কিন্তু কি হতো, যে ইংরেজ কালেক্টরদের হাতে জমিদারি চলে যেত। তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতো কিন্তু মুসলমানরা। তো আমরা আলোচনা করলাম চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন কে করেছিল। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল লর্ড কর্নওয়ালিস। কত খ্রিস্টাব্দে? এটা হচ্ছে 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ। এবং প্রথমে চিরস্থায়ী বন্দোবস্তটা করার আগে কি করা হয়েছিল, 10 সালা বন্দোবস্ত পরিবর্তন 10 সালা বন্দোবস্তে পরিণত করা হয়েছিল। তারপরে 10 সালা বন্দোবস্তটাকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করা হয়েছিল। তো চিরস্থায়ী বন্দোবস্তের কি ছিল, গুণের থেকে দোষই ছিল বেশি। যাই হোক, প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দিক আছে, ঠিক তেমনি চিরস্থায়ী বন্দোবস্তেও কিন্তু ভালো এবং মন্দ দিক দুটি ছিল। তো আমরা আলোচনা করলাম যে আসলে কোন প্রেক্ষিতে, যে প্রথমে যে গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে এসেছিলেন ওয়ারেন হেস্টিংস, তিনি করেছিলেন 5 সালা বন্দোবস্ত। এই 5 সালা বন্দোবস্তটাকে ভূমি সংস্কার করতে গিয়ে কর্নওয়ালিস প্রথমে 10 সালা বন্দোবস্ত এবং পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত করেছিলেন। তো চিরস্থায়ী, যদি আমরা বলছি যে এই যে চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ ভূমি সংস্কার, এই ভূমি সংস্কার কর্নওয়ালিসের একটি উল্লেখযোগ্য সংস্কার। তিনি 4টি সংস্কার করেছিলেন। একটি হচ্ছে কর্মচারীদের দুর্নীতি দমন, তারপরে হচ্ছে তিনি বিচার বিভাগের সংস্কার করেছিলেন, তারপরে তিনি বাণিজ্য সংস্কার করেছিলেন এবং ভূমি সংস্কার করেছিলেন। এই 4টি সংস্কারের মধ্যে ভূমি সংস্কার কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখানে অনুধাবনমূলক প্রশ্ন পেতে পারি যে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো এবং সূর্যাস্ত আইন কি, এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন। আর রাজস্ব সংস্কার যখন আসবে তখন কিন্তু এই ভূমি সংস্কার সম্পর্কে আলোচনা করতে হবে এবং যদি দোষগুণগুলো উল্লেখ করা থাকে যে কর্নওয়ালিসের যে ভূমি সংস্কার ছিল সেটার দোষগুণগুলো আলোচনা করো বা বিশ্লেষণ করো, সেটা কিন্তু যদি ভূমি সংস্কার সম্পর্কে আলোচনা করা থাকে তাহলে কিন্তু এটা তোমার প্রয়োগ বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে আসতে পারে। কারণ আর আমি আগেও বলছি যে কোনো ব্যক্তি সম্পর্কে যখন আমাদেরকে আলোচনা আসবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন যদি আমার কোনো ব্যক্তি সম্পর্কে আসে, তাহলে উদ্দীপকের মধ্যে সেই ব্যক্তির দোষ বা গুণ, ভালো কাজ বা মন্দ কাজ অবশ্যই একটু হলেও উল্লেখ করা থাকবে এবং সেখান থেকে আমাকে ধরে নিতে হবে যে এটা কোন ব্যক্তি সম্পর্কে আমাকে বলছে। সেটা আমরা ওই উদ্দীপকের যে একটু দোষ বা গুণ, ভালো বা মন্দ দিক আলোচনা করা থাকবে, তখনই আমরা সেটা বুঝতে পারবো। তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ এই যে ভূমি সংস্কার কর্নওয়ালিসের, এটা আমাদের প্রয়োগ বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নেও থাকতে পারে। তো শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করলাম লর্ড কর্নওয়ালিসের ভূমি সংস্কার অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত। তোমরা অবশ্যই ভালো করে পড়বা, অবশ্যই এটা সৃজনশীলের জন্যও তোমাদেরকে পড়তে হবে, আবার হচ্ছে অনুধাবনের জন্যও পড়তে হবে। তো আজকে পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। কি রে, আরো আছে